পাহাড়ে এসে ম্যাগি আর মোমো যা ছাড়া যায় না। এই হলো কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক, যাই বলো না কেন। ভিজিবিলিটি নেই, ভিজিবিলিটি নেই, কোনো ভিজিবিলিটি নেই। দেখতে পাচ্ছ এটাই হলো সিল্ক রুট, জিগজ্যাগ রুট, যাই বলো না কেন। ফ্রেন্ডস, আমরা এবার নাথুলা পাস দেখে বেরিয়ে যাচ্ছি। অনেকটা সময় কাটালাম এখানে, আর সময় লাগেও অনেক, এত লাইন পড়ে উপরে ওঠার জন্য। আমাদের দেশে নিরাপত্তার কারণে সম্পূর্ণ ভিডিও এখানে করতেই পারিনি, কিছু কিছু জায়গায় একটুখানি ভিডিও করেই বন্ধ করে দিয়েছি। তাছাড়া এখানে নির্দিষ্ট জায়গার পর থেকে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি একদম অ্যালাউই না। আর একটু হলেই আমার মোবাইল তো প্রায় সিজ হয়েই যাচ্ছিল। তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো, আমাদের কলকাতা টু সিকিম সিরিজের প্লে লিস্টে দেওয়া রয়েছে, চাইলে গিয়ে দেখে নিতে পারো। যাই হোক, আমরা আজকে সকালে জার্নি শুরু করেছিলাম গ্যাংটক থেকে, আর এখন আমরা যাচ্ছি জুলুকে। যদিও আমাদের প্ল্যান অনুযায়ী থাকার কথা ছিল লুংতুংয়ে, কিন্তু ওখানে জলের পাইপ লাইন বা ওয়াটার রিসোর্সগুলো সমস্ত ফ্রিজ হয়ে গেছে বলে ওখানে আর কেউ নেই, সবাই নিচের দিকে পাদামচেনের দিকে চলে গেছে। অগত্যা আজকে আমাদের রাতটা জুলুকেই কাটাতে হবে, না হলে হয়তো আমরা আজকে রাতটা লুংথুংয়ে কাটিয়ে কালকে সকালবেলা থাম্বি ভিউ পয়েন্ট থেকে সানরাইজটা দেখে তারপরে জুলুকে যেতাম ওল্ড সিল্ক রুট হয়ে। বন্ধুরা, এই দেখো আমাদের বাঁদিকে যে লেকটা রয়েছে পুরো ফ্রিজ হয়ে গেছে। সামনের লেকটা হলো সারাথাং লেক, আর পেছনে যে ওই বড় লেকটা দেখছো ওটা হলো নাথুলা লেক। আমরা সকালবেলা এই রাস্তা দিয়েই যখন নাথুলা পাস যাচ্ছিলাম এই লেকটাকে দেখেছিলাম। এই রাস্তায় এরকম ছোট বড় আশেপাশে অনেক লেকই রয়েছে। কিছুটা সামনেই সারাথাং ওয়ার মেমোরিয়ালটা ক্রস করলেই হাতের ডান দিকে পড়বে হাঙ্গু লেক। বন্ধুরা, এই দেখো এই লেকটার কথাই বলছিলাম, এই সেই হাঙ্গু লেক, নিচে ডান দিকে। এই হাঙ্গু লেককে ছাঙ্গু লেকেরই ছোট সংস্করণ ধরে নেওয়া হয়, যদিও এই লেকটার জল খুবই কম এবং অনেকটাই কাদা মিশ্রিত। তো চলো এগোনো যাক। তো ফ্রেন্ডস, আমরা অনেকটা নেমে এসেছি আর্মি এরিয়া থেকে, অনেকটাই নেমে এসেছি, যদিও আর্মি এরিয়া এখানে সব জায়গাতেই। তো ডেফিনেটলি আমরা আমাদের দেশের ডিফেন্সের সাথে ডিফেন্সের সমস্ত কিছু বাইরে ছড়িয়ে যাক, সিকিউরিটি সিস্টেম, সেটা আমরা কখনোই চাইবো না। যেখানে যেখানে আর্মি এরিয়া সেখানে সেখানে গোপ্রো বন্ধ করে দেবো। রোদটা উঠেছে, একদিক থেকে ভালো হয়েছে। এইসব রাস্তায় যদি ভিজিবিলিটি না থাকে, রোদ না উঠলে ভীষণ চাপ। ফ্রেন্ডস, এই দেখো ফাইনালি এখানে পুরোটা ফ্রোজেন নেই, আংশিক জল আর আংশিক বরফ। একটু উপরে গিয়ে দেখবো। গেছি কুপুপ লেক, দেখো উপর থেকে হাতির মতো লাগছে, ওই জন্য এর নাম এলিফ্যান্ট লেক।
আর একটু উপরে যাই। এইবার দেখো, বুঝছো, এই হলো কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক, যাই বলো না কেন। এই সেই লেক। অর্ধেকটা দেখো বরফের একটা যেন বেডশিট পেতে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ পুরো বরফই বরফ, কন্টিনিউ বরফের মধ্যে দিয়ে রাইড করে চলেছি। ডায়ে বরফ, বাঁয়ে বরফ। ফাইনালি চলে এসেছি বাবা হরভজন সিং এর মন্দির। বন্ধুরা, এখন তোমরা পেছনে যেটা দেখতে পাচ্ছ এটা ওল্ড বাবা হরভজন সিং মন্দির। বাবা হরভজন সিং 1946 সালের 30শে আগস্ট একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। 1965 সালের মার্চ মাসে ম্যাট্রিকুলেশন কমপ্লিট করার পরে তিনি অমৃতসরে ভারতীয় সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টে যোগদান করেন এবং 1968 সালে ভারতের পূর্ব সিকিমের নাথুলার কাছে মাত্র 22 বছর বয়সে শহীদ হন। তিব্বত এবং সিকিমের মাঝামাঝি একটি উপত্যকা নাথুলায় 14,500 ফুট উঁচুতে একটি হিমবাহের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছিল এবং লোককথা অনুযায়ী মৃত্যুর 3 দিন পরেও তল্লাশি করে যখন তার দেহাবশেষ পাওয়া যায় না, তখন তারই আত্মা অনুসন্ধান দলকে তার মৃতদেহ খুঁজে পেতে সহায়তা করেছিলেন। কিছু ভারতীয় সৈন্য বিশ্বাস করেন যে ভারত ও চীনের মধ্যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতি ঘটলে বাবা হরভজন সিং এর আত্মা সেনাদের কমপক্ষে 3 দিন আগে আগত আক্রমণ সম্পর্কে সতর্ক করে দেন। নাথুলাতে দুই দেশের মধ্যে পতাকা বৈঠক চলাকালীন চীনারা তাকে সম্মান জানাতে একটি খালি চেয়ার রেখে দেন। ঠিক ওল্ড বাবা মন্দিরের এখানেই একটা ক্যাফেটেরিয়াও রয়েছে। এই ক্যাফেটেরিয়াতে আমরা একটু কফি খাবো, আর কি পাওয়া যায় দেখি, কারণ খিদেও পেয়েছে, কিছু খাওয়া যায় কিনা দেখি। পাহাড়ে এসে ম্যাগি আর মোমো যা ছাড়া যায় না। খিদেও পেয়েছিল, ঠান্ডাও লাগছিল, তো ওল্ড বাবা মন্দিরে এসে একটু রেস্টও নিলাম। আর এখানকার আর্মি ক্যাফেটেরিয়া থেকে ম্যাগি খাচ্ছি। কেমন ছিল ম্যাগিটা? হ্যাঁ, আমাদের কলকাতার ম্যাগির থেকে অনেক বেশি টেস্ট। জানি না আর্মিদের ভালোবাসা এর মধ্যে মেশানো আছে কিনা। খিদে খিদে, চলো এখান থেকে এবার টান টান জুলুক বেরোবো। খাওয়া হয়ে গেছে, বেরোই এবার। তো আমরা এখন ওল্ড বাবা মন্দির থেকে বেরিয়ে পড়েছি। সম্ভবত এবার পড়বে নাথাং ভ্যালি। আর অলরেডি দেখো জিগজ্যাগ রাস্তা চালু হয়ে গেছে এখান থেকেই। বরফের ওপর যদি রোদ পড়ে
সেই রিফ্লেকশন একদম তাকানো উচিত না। যদি সেই রিফ্লেকশন চোখের কর্নিয়াতে পড়ে না, অন্ধ হয়ে যাওয়ার চান্স রয়েছে। তো আমি শুধুমাত্র আমি আমার রাস্তাতে কনসেন্ট্রেট করছি। আর এইসব রোডে সাংঘাতিক একটা জিনিস পাওয়া যায়, যেটা এত দুপুর করে যাওয়ার এটাই কারণ। আমরা বেরিয়েছিলাম 9:30টায়, আমি গোটা রাস্তাটাতেই একটু একটু করে টাইম কনজিউম করেছি, এই কারণে যে চড়া রোদটা যদি উঠে যায় সেই জন্য। মেঘটা দেখো, মেঘটা এক পাহাড় থেকে আর এক পাহাড়ে জাম্প করে যাচ্ছে পুরো। বোঝাই যাচ্ছে যে একটা ভ্যালি পয়েন্টে নামছি। দেখো চারপাশের সব কিছু বৈচিত্র্য দেখলে পরেই বুঝতে পারবে সিনারিওটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন নাথাং ভ্যালিতে স্টে করা যাবে না, কারণ কেউ এখানে নেই। ঠিক আছে, কেউই এখানে নেই, সমস্ত জলগুলো ফ্রিজিং হয়ে গেছে। আমি অনেককে ফোন করেছিলাম, কেউই নেই, কাউকেই পাইনি, সব নিচে চলে গেছে। বলছে এখানে তো তোমার জল যে রয়েছে, জলের পাইপ যে রয়েছে সব ফ্রিজ। জুলুক এখান থেকে 24 কিলোমিটার। আর ভ্যালি, যেহেতু এটা ভ্যালি, দেখো সব জায়গা থেকে মেঘ এখানে নামছে, সমস্ত জায়গা থেকে মেঘগুলো এখানে নেমে যাচ্ছে পাহাড়ের কোল বেয়ে। এখান থেকে পাদামচেন 32 কিলোমিটার। তো পাদামচেন আজকে আর যাবো না, জুলুকেই স্টে করে যাবো ভাবছি। দাঁড়াও, এখান থেকে ভ্যালিটা তোমাদের দেখাই তার আগে। এ দেখো, এই পাশ থেকে সরু একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে। এই যে এই রাস্তাটা, আমরা ওই রাস্তাটাতে ঢুকলাম না। এই হলো নাথাং ভ্যালি। প্রচুর এখানে থাকার বন্দোবস্ত রয়েছে, অপশান প্রচুর রয়েছে। বাট এই ভ্যালিতে জমে ক্ষীর হয়ে যাব। ঠিক আছে, ডিপ ফ্রিজ হয়ে যাবে রাত্রিবেলা এই জায়গাটা। এখনই সমস্ত মেঘগুলো ঠান্ডা হয়ে নিচের দিকে নেমে আসছে, বরফের গা বেয়ে ঠান্ডা হয়ে একদম ঠান্ডা মেঘটা নিচের দিকে নেমে আসছে। ওরে বাপরে! আর অতিরিক্ত মেঘ নেমে আসলে পরে না নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, কারণ বাতাসের ডেনসিটি প্রচণ্ড গাঢ় হয়ে যায়, ভারী হয়ে যায় বাতাস। ঘড়িতে বাজে 3:30। আবার অল্টিটিউড গেইন করছি। এরপরে পড়বে লুংথুং, তার থেকে কিছুটা এগুলো পড়বে থাম্বে ভিউ পয়েন্ট, যেখান থেকে পুরো সিল্ক রুটটা দেখা যায় একদম উপর থেকে। আর ওখান থেকে সানরাইজ সানসেটটাও দারুণ। এ দেখো, উপর থেকে প্রচুর পাথর ঝরে ঝরে পড়ছে এখানে, বা পড়তেও পারে। তো এইসব জায়গাগুলো তাড়াতাড়ি পার করে যাওয়াটাই বেটার। তোমরা যারা নাথাং ভ্যালি থাকবে ভাবনা চিন্তা করেছো, মার্চের শেষ দিক থেকে এখানে লোকজন আসতে শুরু করে দেবে, তখন বরফটা এত থাকবে না। এখন বরফের আধিক্যটা প্রচুর বেশি।
কুয়াশা দেখো, ভয়ঙ্কর কুয়াশা। ওহো, এটা গুলো কুয়াশা তো না, মেঘ। গাড়ি বাইক খুব আস্তে চালাতে হবে, ভিজিবিলিটি কম থাকলে পরে কিছু করার নেই। ধীরে পৌঁছাও, সুস্থ পৌঁছাও। আর এই রাস্তাগুলো মাঝে মধ্যেই বরফে ঢেকে থাকে। ওই কারণে কি হয়, এত বরফ পড়ে এইসব জায়গাগুলোতে, ফলে ইন্ডিয়ান আর্মির যে ওই ট্রাকগুলো যায় না, তো ট্রাকগুলোর টায়ারে আইস চেন লাগানো বাঁধা থাকে মোটা মোটা। আর ওই আইস চেন লাগিয়ে ট্রাকগুলো যায় বলে এই টোটাল রাস্তাটার ভেতরে, টোটাল রাস্তাটায় খাঁচ 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 একটা ভাব হয়ে গেছে। ফলে আমাদের বাইক চালাতে ভীষণ সুবিধা হচ্ছে, গ্রিপ পাওয়া যাচ্ছে, দারুণ। অ্যাকচুয়ালি আমি লুংথুংয়ে থাকার জন্য সব কিছু বুকিং করেছিলাম, কিন্তু এবার বুঝতে পারছি লুংথুংয়ে কেন একটাও লোক নেই, সবাই নিচে নেমে গেছে। ঠান্ডাটা যা বিশাল এখানে, ভাবতে পারবে না। মাইনাস রয়েছে এই মুহূর্তে, আঙুল আমার পুরো ফ্রিজ। একটু পরে হয়তো ইঞ্জিনে একটু হাতটা সেঁকে নেব, নাহলে আঙুলগুলো পুরো একদম লোহার রডের মতো শক্ত হয়ে গেছে। তো এরকম ওয়েদারের মধ্যে দিয়ে আমাকে এখনো 20 কিলোমিটার রাইড করতে হবে। ভিজিবিলিটি নেই, ভিজিবিলিটি নেই, কোনো ভিজিবিলিটি নেই। এখানে বাইক চালাচ্ছি কি করে আমি জানি না, আই ডোন্ট নো। কোনো ভিজিবিলিটি নেই। এখানে দাঁড়ালেও জমে ক্ষীর হয়ে যাব। ঠাকুর বাঁচিয়ে নাও, ঠাকুর। বন্ধুরা কিচ্ছু দেখতে পাচ্ছি না, ইটস রিয়েলি স্কেয়ারিং। কিচ্ছু দেখতে পাচ্ছি না বন্ধুরা। জয় বজরংবলী। হাজার 700 ফিট উপরে আছি। আর একটু পরেই জিগজ্যাগ শুরু হয়ে যাবে, কিভাবে কি করব। এখান থেকে আর 15 কিলোমিটার, কিন্তু অলরেডি সেই সিল্ক রুট, জিগজ্যাগ রুট যেটাই বলো না কেন, ওটা স্টার্ট হয়ে গেছে। অথচ আমাদের কাছে কোনো ভিজিবিলিটি নেই, ফগ লাইটেও কিছু দেখা যাচ্ছে না, কোনো কিছুতেই কিছু দেখতে পাচ্ছি না। ভগবান ভরসা যাচ্ছি। আগে পিছে কোনো গাড়িও নেই।
আমি আর আমার সামনের 6-7 ফুট, এটুকুই যা ভরসা। ছ সাত ফুট রাস্তা এগোচ্ছি, কারণ খালি চোখে কিছু দেখতে পাচ্ছি না। তারপর ঠান্ডায় হাতের আঙুলগুলো পুরো জমিয়ে দিয়েছে। আবার একটা সলিড কার্ভ রয়েছে। বিশাল বড় কার্ভ, এটা খুব সাবধানে নামতে হবে, কারণ ঝুড়ো ঝুড়ো পাথরও আছে। ঝুড়ো ঝুড়ো পাথরও আছে। এই হলো লুংথুং রিট্রিট। এখানেই আমাদের থাকার কথা ছিল, কিন্তু অসম্ভব, কেউ নেই, জনমানবহীন হয়ে রয়েছে লুংথুং। ফাইনালি বন্ধুস অ্যান্ড বান্ধবীস, আমরা বহু উপর থেকে একদম মেঘ, নো ভিজিবিলিটির ভেতরে এরকম দেখতে পাচ্ছ। এটাই হলো সিল্ক রুট, জিগজ্যাগ রুট, যাই বলো না কেন। সেই নো ভিজিবিলিটির উপর এই রাস্তা দিয়ে এতটা নেমে এসেছি। এখনো এখান থেকে 13 কিলোমিটার, আরও নামতে হবে। চলো নিচে যাই, নিচে গিয়ে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত। এক ফোঁটা ভিজিবিলিটি নেই, এক ফোঁটা নেই। ভগবান ভরসা এসছি, কিভাবে এসছি আমি জানি না। তোমাদের ভালোবাসা ছিল, বাবা মার আশীর্বাদ ছিল, গুরুজনদের আশীর্বাদ ছিল, সেফলি পৌঁছে গেছি। এই ভিডিওটা দেখতে পাচ্ছ মানে আমরা সেফলি পৌঁছে গেছি। তো আলটিমেট নেটওয়ার্ক নেই, ফোনে কিচ্ছু নেই। আমাদের নিজেদের হোমস্টেই আমরা ফোন করে জানতে পারছি না যে কোনটা হোমস্টে। ফাইনালি পেয়ে গেছি, রুম রিভিউ পরে দেবো। বাইরের পরিবেশটা দেখাই। হঠাৎ করে নাথাং ভ্যালি ক্রস করার পরে মেঘগুলো যেভাবে নামলো উইদিন আ সেকেন্ড। এইটা আমার হোমস্টে, দেখে নাও নামটা, দিলমায়া হোমস্টে, জুলুক। এই দেখো, কোনো ভিজিবিলিটি নেই। এই জিনিসটার ভেতর থেকে আমি পুরো সিল্ক রুটটা, লুংথুং যখন ক্রস করছি তখন তো মানে কি কিছু বলার নেই, সে ভয়ঙ্কর অবস্থা ছিল। যাই হোক, মামন এখনো পর্যন্ত মেন্টালি পুরো ওকে স্টেবল হতে সময় লাগবে। এখনো স্টেবিলিটি আসেনি মানসিকভাবে, পুরোপুরি একদম আউট অফ মাইন্ড, আউট অফ ইয়ে হয়ে গেছে। এই আমার বাইকের মাউন্টিং যে লাগেজগুলো ছিল সমস্ত ইয়ে করে দিয়ে সিটটা ঢেকে দিয়েছি। যদি কালকে ওয়েদার ভালো থাকে, এখান থেকে বেরোনোর সময় তোমাদের দেখাবো যে মেন রোড থেকে হোমস্টে পর্যন্ত কিরকম রাস্তা দিয়ে এসছি। গোপাল প্রধান বা সুনিতা প্রধান জারি নাম করবে। এক চান্সে জুলুকে ঢোকার পর থেকে, জুলুকে এন্ট্রি করলে গুগল ম্যাপে যে পয়েন্টটা দেখে না, জুলুক যেখানে এসে শেষ হয়ে যায়, সেইখান থেকে তুমি যাকে জিজ্ঞেস করবে প্রত্যেকে আঙুল দিয়ে দেখিয়ে দেবে কোথায় হোমস্টেটা। কিন্তু আমাদের ভাগ্য খারাপ ছিল যে এত কোহরা, মানে এত কুয়াশা, রাস্তায় একটা গাড়ি নেই, একটা লোক নেই, জোন নেই, ফোনে নেটওয়ার্ক নেই, খুঁজে পাচ্ছিলাম না। লাস্টে একটা ট্যাক্সি বা গাড়ি যাই বলো না কেন, জাস্ট ঘোরাচ্ছিল গাড়িটা, ওকে বলতেও বললো এটা দিয়ে চলে যান, এই রাস্তা দিয়ে চলে যান। আমি তখন ওকে রিকোয়েস্ট করলাম, আর মামনের চোখ মুখ দেখে ও বললো ভাইয়া জি চালিয়ে, ভাবি কো বলিয়ে গাড়ি में बैठने के लिए मैं छोड़ के आ रहा हूँ। তো ওরা আমাদের এগিয়ে দিল, আমি ওর পেছনে বাইকে করে করে হোমস্টে পর্যন্ত পৌঁছালাম। ঘড়িতে বাজে 5:20, 5:20 লাঞ্চ করে নিই। চলো, এই ডাইনিং টেবিল, এই হলো ডাইনিং টেবিল।
দারুণ প্রপার্টি। ঠিক আছে, 5:30টায় লাঞ্চ করলাম, পুরো একদম হেকটিক হয়ে গেছিল। নাথাং পর্যন্ত কত সুন্দর ওয়েদার তোমরা তো দেখলে, তারপর থেকে কোনো ভিজিবিলিটি নেই। রাস্তায় যে কাউকে জিজ্ঞাসা করো, আমি জুলুক পৌঁছে গেছি, যেমন তেমন করে জুলুক পৌঁছে গেছি। জুলুক পৌঁছে হোমস্টে যে খুঁজবো, ফোনে নেটওয়ার্ক নেই, আর ফোনে নেটওয়ার্ক নেই, আমি কাউকে জিজ্ঞাসা করবো, রাস্তায় কেউ নেই। কি বিভৎস একটা সিচুয়েশনে পড়ে গেছিলাম, বাট এটা হয়। কিন্তু শেষ ভালো যার, সব ভালো তার। দেখো বাইরে যেই জিনিসটা আমাদের আতঙ্ক হয়েছিল, ওটাই এখন কত বিউটিফুল লাগছে। সুন্দরের ভয়াবহতা উপরে গিয়ে টের পেয়েছি, আর ভয়াবহতার সৌন্দর্য এখন দেখাচ্ছি। দেখছো পাশাপাশি দুটো পাহাড়, মাঝখানের মেঘটার জন্য ওই পাহাড়টা, অত বিশাল পাহাড়টাকেও দেখা যাচ্ছে না। আমরা রাস্তা কি করে দেখবো? আচ্ছা, আমাদের হোমস্টেটা দেখাই। এই হলো হোমস্টে। ভেতরে গিয়ে রুম রিভিউটা দিই। তো এই হলো আমাদের রুম, ঢুকেই হয় না। এই হলো ওয়াশরুম, গিজার ফুললি ওয়ার্কিং। এই হলো জানলা, তোমাকে ব্যালকনিতে হচ্ছে না, জানলা থেকে সিনারি, মেঘের খেলা। এই হলো ব্যালকনি, ঠিক আছে। যতদূর মনে হয় এটা কমন ব্যালকনি। এপাশেও একটা রুম রয়েছে, এপাশেও আমাদের রুম, আর মাঝখানে এই ব্যালকনিটা। ব্যালকনিতে বসে বসে দৃশ্য দেখো, দৃশ্য। আর এর আগে আর কোনো হোটেল নেই, এর আগে কোনো হোমস্টে নেই, একদম খাদের ধারে। ঠিক যেমন লুংথুংয়ে ছিল লামাখাং হোমস্টে, ওর পরে আর কিছু নেই। এই হলো জুলুক। আর এই এর মধ্যে লাইটিং গুলোও বেশ ভালো লাগছে, তাই না? বাইরে প্রচন্ড ঠান্ডা এখানে। অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। এখান থেকে খাবার দিয়ে গেছিল, রাতে রুটি, আলু ভাজা, চিকেন, স্যালাড। তো বসে বসেই খাচ্ছি। ফ্রেন্ডস, আমাদের ডিনার হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে রাত 11টা। জুলুকে -4 ডিগ্রি টেম্পারেচার, প্রচন্ড ঠান্ডা। আর এখনো দেখো থার্মাল লাইনার পর্যন্ত খুলতে পারিনি গা থেকে। জাস্ট থার্মাল লাইনারটা খুলবো আর গরম গরম কম্বলের তলায় ঢুকে যাব। বিছানা বালি সব ভেজা ভেজা, এত মেঘ এখানে। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও তোমরা। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর খুব ভালো লাগলে পরে আমাদের পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আমরা এখান থেকে যাবো সিলেরিগাঁও, পাদামচেন হয়ে আর আরিতার লেক হয়ে। তো কালকার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য গুড নাইট। এই হলো ঋষি নদী, ওই পাশে বেরিয়ে চলে যাচ্ছে। আমরা প্রথমে ভেবেছিলাম ঋষিখোলাতেই থাকবো, উঠে আসলাম কাদার ভেতরে একটা কার্ভ ধরে সোজা উপরে। এই রাস্তার ভেতরে উঠলাম। কিন্তু ধার দিয়ে দিয়ে যাওয়াটাই মনে হচ্ছে সেফ, অ্যাটলিস্ট পা রাখতে পারছি।
বাইকটা ওইখানে পার্ক করে দিয়েছি। এখানে কিছু লোকালস রয়েছে যারা ট্রেক করতে এসেছিল, ট্রেকিং করে আগুন জ্বালিয়ে এনজয় করছে। দেখো এখানে মডেলিং চলছে এখন। Video na? Yes.